Turkan introduced first petticoat government in Sultani age. Introduced first petticoat government in Sultani age. কিন্তু প্রশ্ন এসে গেল রুকনউদ্দিন ফিরোজ শাহের ট্যালেন্ট কতখানি। তো দেখা যাচ্ছে ট্যালেন্টের খুব একটা ঘাটতি হচ্ছে না, সব ওর মা পূরণ করে দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই ভদ্রমহিলা অনেক বেশি রিজিড, তার মধ্যে মার্সি বা ক্লেমেন্সি এই দুটোরই অভাব, ক্ষমা ন্যায়ের অভাব। তখন কি হলো, রাজিয়া চিৎকার করে বলতে শুরু করলো যে আমাকে প্রধানমন্ত্রীর সামনে বলা হয়েছিল যে আমি হব বাবার উত্তরাধিকারী। তখন আমার মা, আমি স্রেফ একজন নারী বলে তাকে হতে দিচ্ছে না, কিন্তু আমার মাই সব অন্তঃপুর থেকে শাসন চালাচ্ছে। এবং আপনারা বিশ্বাস করুন, আমার মা এবং আমার ভাইরা আমার উপর প্রচণ্ড অত্যাচার করছে। তাহলে আমি একজন নারী বলেই কি আমার উপর এটা চলতে পারে? এই কথা যখন উনি বললেন তখন একটা রক্তবস্ত্রের কাপড় পরতে হয়, মানে যিনি বিচার চাইছেন জনতার দরবারে। তখন প্যালেস মানে যেখানে প্রাসাদ আর যেখানে লোকালয় তার ঠিক মিডল পয়েন্টে এসে এই কথাটা বলতে হয়। প্রচুর লোক রাজিয়ার প্রতি সহানুভূতি এবং রেসপেক্ট সম্মান দেখালো, কারণ বলেই তো দিচ্ছে আমার বাবা চেয়েছিলেন আমি সুলতান হব। তখন জনসাধারণ শাহ তুরকান আর রুকনউদ্দিন ফিরোজ শাহর শাসনটাকে ফেলে দিল যে আমরা এই শাসনে মানব না, যদি কেউ বসে তাহলে রাজিয়াই বসবে। তাহলে রাজিয়া হয়ে গেল কি ফার্স্ট ইলেক্টেড সুলতান অফ দিল্লি সুলতানাত। ঠিক আছে, নট সিলেক্টেড, ইলেক্টেড, নির্বাচন করলো। এবার কেউ বলে নির্বাচনের এই ক্ষেত্রে কোনো তো ভোটাভুটি হয়নি, তাই সিলেক্টটাও চলতে পারে। যাই হোক, তাহলে ইলেক্টেড হোক সিলেক্টেড হোক, উনি কিন্তু তখন সুলতান পদে বসলেন। যখন বসছেন সময়টা কিন্তু 1236 এবং যেটা শেষ হয়ে যায় 1240। রাজিয়া সুলতান। হ্যাঁ, রাজিয়াকে নিয়ে অনেক কিছু মিথ গড়ে উঠেছে, তাই তো। সেটা হচ্ছে যে রাজিয়া অনেক বড় বীর, অনেক ভালো অ্যাডমিনিস্ট্রেটর, অনেক কিছু বলা হয়েছে। দেখো, যদি তুমি তুলনা করো, ও ভাইদের থেকে ও এগিয়ে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর বা সাংগঠনিক ক্ষমতা ওর বেশি। কিন্তু একটা প্রবলেমও আছে, সে প্রবলেমের কথাটা আমি তোমাকে বলছি। সেটা হচ্ছে রাজিয়া যখন সিংহাসনে বসে পড়লো, রাজিয়া প্রধানমন্ত্রীর পদে যথারীতি আমাদের ওই জুনাইদিকেই রাখলেন, নিজাম উল মুলক জুনাইদি, যিনি ওনার বাবার প্রধানমন্ত্রী ছিল। ঠিক সেই সময় রাজিয়ার কোথাও না কোথাও একটু ভালো করে গুরুত্ব দেওয়া উচিত ছিল 40-এর চক্রকে। কারণ 40-এর চক্র যেটা তার বাবার সময় গড়ে উঠেছে, এই বান্দেগানি বা তুর্কানি চায়েলগানি, তার যে প্রধান যার নাম ছিল বাহাউদ্দিন উলুগ খান, সে ওদের পরিবারের সঙ্গে খুব অন্তরঙ্গ ছিল। এবং এতটাই অন্তরঙ্গ ছিল, ও যা বুদ্ধি দিত ওর ভাইরা সেটাই শুনত। এবং এইখানে বলা হলো যে রাজিয়াকে উইক করতে গেলে প্রথমে রাজিয়ার এগেনস্টে যুদ্ধ করতে হবে। তা রাজিয়ার এগেনস্টে কি ভাইরা যুদ্ধ করবে না? ভাইরা যুদ্ধ করবে না। উচ্চাকাঙ্ক্ষী এবং খুব ষড়যন্ত্রকারী এক ব্যক্তি ছিল যার নাম ছিল কবির খান। এই কবির খানকে পাঠানো হলো এবং এই কবির খান যে কাজটা করে দেখালো সেটা কি, সে আমাদের লাহোরের শাসনকর্তা ছিল, সে রাজিয়ার এগেনস্টে যুদ্ধ করলো। কিন্তু বাট কবির খান হেরে গেল, বা কবির খানের বিদ্রোহটাকেও রাজিয়া সাপ্রেস করে দিল। তাহলে কবির খানের বিদ্রোহটাকে কে দমন করলো? স্বয়ং রাজিয়াই করলো। এবং রাজিয়া এবার কিন্তু খুব তৎপর হয়ে গেল, বুঝতে পারলো কন্ডাক্ট করছে সব কিছুই 40 চক্রের প্রধান আমাদের ওই ভদ্রলোক বাহাউদ্দিন উলুগ খান, তার সঙ্গে পুরো 40 চক্রই রয়েছে। এবার কি করা হলো, ঠিক তারপরেই একটা প্রত্যাঘাত করা হলো, যে প্রত্যাঘাতে মারা গেল জালালউদ্দিন না, আমাদের নিজাম উল মুলক জুনাইদি। নিজাম উল মুলক জুনাইদি কিভাবে মারা গেল? কারণ কবির খান স্বয়ং একজন সুপারি কিলারকে নিয়ে আসলেন, যার নাম ছিল কি, সুপারি কিলার, মানে যাকে টাকা দিয়ে খুন করানো হচ্ছে, মানে কন্ট্যাক্ট কিলার যাকে বলে, কন্ট্যাক্ট কিলার। কবির খান এ হচ্ছে মাস্টার মাইন্ড, আর কিলার যে হলো, ঠিক আছে, তার নাম কি ছিল? মালিক ইজউদ্দিন।
মালিক ইজউদ্দিনকে সেখানে অ্যাপয়েন্ট করালো, মালিক ইজউদ্দিন সফল হলো, খুন করে দিল। হ্যাঁ, না না, আগেই ব্যাক করার সময় না, মানে ওই মন্ত্রী থাকা অবস্থায় মার্ডার করা হলো। তখন কিন্তু রাজিয়া সত্যি কথা বলতে গেলে একজন বিশ্বস্ত লোককে হারালো এবং বুদ্ধি বা পরামর্শদাতা একটা লোককে হারালো। ঠিক সেই সময় রাজিয়ার সঙ্গে একটা দৈবাত লোকের সাক্ষাৎ হলো। ঘটনাটা ছিল এরকম যে রাজিয়ার যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটা মোটামুটি 5.5 ফিটের থেকে একটু উঁচু, আর রাজিয়া ছিল 5 ফুট 4 ইঞ্চি, যার জন্য রাজিয়া কি করতো, স্টিরাপে পা দিয়ে ঘোড়াটার লাগাম ধরে একটু নিচু করে ঘোড়াটাকে উঠতো। তো সেদিনও তাই হয়েছিল, লাগামটাও টেনেছিল, স্টিরাপে পাও দিয়েছিল পাদানিতে। এবার যখন এরকমভাবে পাটা দিয়ে ঘুরিয়ে দেখতে যাবে, তখন সে একটা জায়গায় একটা জিনিস দেখে তার চোখ দুটো স্থির হয়ে গেছে। কি দেখছে, যে একটা লোক প্রায় হাইট হলো 7 ফিট, 7 ফিট হাইট, ঠিক আছে, প্রচণ্ড ভালো স্বাস্থ্য, একেবারে মিশমিশে কালো, ঠিক আছে। সে এখন একটু মানে হাসবার চেষ্টা করছে বা কিছু, তখন মানে ওটা দেখে রাজিয়া মানে মাথাটা ঘুরে গেল, কি হলো, এত স্বাস্থ্য, এত লম্বা একটা লোক এখানে রয়েছে। এবার ঘোড়াটা কতক্ষণ লাগামের মধ্যে থাকবে, একটু লাগাম দিয়ে আলগা হয়ে গেছে, ঘোড়াটা তখনই মুখটা ছাড়িয়ে এগিয়ে গেছে। তাহলে কি হচ্ছে, স্টিরাপে পা দিয়েছে, শরীর শূন্যে উঠে গেছে, এবার তো উপর থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙবে। ঠিক সেই সময় একদম সেই যে লোকটাকে ও দেখছিল, সে দৌড়ে এগিয়ে এসে শূন্যে শরীরটাকে ভাসিয়ে দিল, এবং ভাসিয়ে দিয়ে একেবারে পুরোপুরি একদম রাজিয়াকে শূন্যে ধরে ফেললো, ধরে ফেলে একদম ভরকেন্দ্রের সাহায্য নিয়ে রাজিয়াকে নিচে নামিয়ে ফেললো। অবাক হয়ে গেল যে এরকম শক্তিধর একটা মানুষ, যে শূন্য থেকে একদম নিয়ে মানুষটাকে একদম সামনে রেখে দিয়েছে। তখন রাজিয়া বলল যে তুমি কিরম ভাবে পারো আমাকে এখানে ঘোড়ার পিঠে উঠিয়ে দিতে আর নামিয়ে দিতে। ও রাজিয়া কিরম ধরলো, উঠিয়ে দিল, ধরলো, নামিয়ে দিল। তখন বলছে যে তুমি কে, তুমি কি করো? বলছে আমি একজন অশ্বারোহী বাহিনীতে কাজ করি, আমার নাম জালালউদ্দিন ইয়াকুত খান। বললো ঠিক আছে, তুমি এইটাই কাজ করো, তুমি এই কাজ করবে না, তোমাকে আমি অশ্বারোহী বাহিনীর প্রধান করে দিলাম। তার নাম কি হলো, মালিক ইয়াকুব, চিফ অফ দ্য ক্যাভালরি। ভালো কথা। এবং এই যে চিফ অফ দ্য ক্যাভালরি যখন হলো, ঠিক সেই সময়ের যে ঘটনাটা ঘটছে, তখন রাজিয়া ওকে অনেক পাওয়ার দিল। এদিকে ও রাজিয়ার সঙ্গে যাচ্ছে, কিছুক্ষণ কথা বলছে, সামান্য একটা জায়গায় ঘুরে আসছে, আবার ফিরে আসছে, এবং ওকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে দিচ্ছে, উঠিয়ে দিচ্ছে। এই মানে এই ব্যাপারটা ওর ভাইরা দেখলো, 40-এর চক্রের লোকেরাও দেখলো, এবং শুরু হলো একটা ব্যাক স্টেটেড গসিপ, ভালো ইডিয়াম, যার মানে হচ্ছে পিছনের সারির গল্প, যা হয় সমালোচনা শুরু হলো। এবার মধ্যযুগে একজন মহিলা, তাকে নিয়ে এরকম চালু হলো। হিস্টোরিয়ান আমাদের কি নাম বললো, মিনহাজউদ্দিন সিরাজ একটা মন্তব্য করেছিল যে উনি সে যুগে যে স্টেপগুলো নিয়েছিল সেগুলো হচ্ছে খুব বোল্ড স্টেপ। কারণ ইসলামে কোনো মহিলা এরকমভাবে চুল ছেড়ে সবার সম্মুখে আসতে পারে না, উনি চুল ছেড়েই বসতেন, এবং উনি পুরুষের পোশাক পরতেন, এবং কোমরে বেল্ট, ঠিক যেটা কনিষ্কের ছিল, ঠিক আছে, এবং তরবারি নিয়েই উনি কিন্তু বসতেন। যার জন্য বলা হচ্ছে, একটা কোশ্চেন হয় যে নেম দ্য ওমেন ইন মিডিয়েভেল এজ হু ওর দ্য মেল ক্লথ, জানি যিনি পুরুষদের পোশাক পরেছিলেন, সেটা হচ্ছে আমাদের রাজিয়া সুলতান। রাজিয়া সুলতানের এরকমভাবে যখন সময়টা কাটছে, ঠিক সেই সময় ওরা অনেকটা সময় নিয়ে একটা ষড়যন্ত্র করলো, এবং আরেকজন উচ্চাকাঙ্ক্ষী, ঠিক আছে, এক সুদর্শন, এক তরুণ লিডারকে ওরা বলল যে তুমি রাজিয়াকে আক্রমণ করবে। সে ছিল ভাতিন্ডা বা ভাতিন্ডার শাসনকর্তা, তার নাম ছিল শামসুদ্দিন আলতুনিয়া বা শুধু আলতুনিয়া, যাই বলো। এবং তাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি যদি রাজিয়াকে পরাস্ত করতে পারো, তুমি তাহলে কি পাবে, প্রচুর ইজারা পাবে, ঠিক আছে, এই ইকতা পাবে প্রচুর, এবং একটা যদি গোটা মানে রাজিয়ার টেরিটরির মধ্যে যা আছে তার 1/4 মতো তুমি পেয়ে যাবে। ও রাজি হলো, এবং ও রাজি হয়ে যখন রাজিয়ার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, ঠিক সেই সময় একটা ঘটনা ঘটছে। সেখানে গিয়ে দেখছে যে রাজিয়া সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু হাতে যেন অস্ত্র নেই মনে হচ্ছে, বা যারা সৈন্যরা রয়েছে তারাও যেন হাতে মনে হচ্ছে অস্ত্র নেই। ওরা বললো যে না, এটা আমাদের কোনো চোখের ভুল হতে পারে, লুকোনো অস্ত্র আছে। তখন বাছাই করা 100 জন সৈন্যকে নিয়ে যখন এগিয়ে গেল, দেখলো যে না, একদম সত্যি অস্ত্র তোমার এতে আছে, কোমরবন্ধেই আছে, রাজিয়ারও তাই। কিন্তু রাজিয়া যেন হাতে একটা কি নিয়ে আছে। খুব কাছাকাছি আসার পর ও বললো এটা কোনো ট্র্যাপ নয় তো, যে আমাদের সবাইকে মেরে ফেলবে এরকম করে। তখন 100 জনকে বললো তোমরা সবাই তরবারি বার করো, যা হবে হবে, জোরে আওয়াজ করলে পিছন থেকে সৈন্যবাহিনী চলে আসবে। তখনও দেখছে রাজিয়া একটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে,
তখন বলছে আপনি যুদ্ধ করবেন না, আপনি কেন গোলাপ হাতে দাঁড়িয়ে আছেন? তখন বলছে আমি গোলাপ হাতে এই জন্যই দাঁড়িয়ে আছি যে আমি জানতাম যে আপনি আসবেন যুদ্ধ করতে, কিন্তু আমি যুদ্ধ করব না। বলে এটুকুই কথা? বলো না, তারপরেও কথা আছে। আমি এখানে গোলাপ হাতে দাঁড়িয়ে আছি যে আমি এখানে এই মুহূর্তে আপনাকে বিবাহ করব। যা হয় ঠিক আছে। মারিয়ানা ট্রেঞ্চ দেখেছো? মারিয়ানা ট্রেঞ্চ হচ্ছে যেটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান, ঠিক আছে। ওই মারিয়ানা ট্রেঞ্চের সব জলের ছাপটা যেন দিল কাকে? এই ভদ্রলোককে। ও তবুও কিন্তু খুব প্রফেশনাল। ও মুহূর্তের মধ্যে বললো যে একটুখানি দুর্বল হলে আমার মৃত্যু, আমার কোনো উইকনেস তার সামনে প্রকাশ করা যাবে না, যেটুকু স্টেপ আমাকে নিতেই হবে। তখন বলছে আমি ভুলবার নই, অ্যারেস্ট হার, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করে আরে আসছি রে বাবা আসছি, ঠিক আছে। যাই হোক, এইবার কি হলো, রাজিয়াকে যখন নিয়ে যাওয়া হলো একটা বন্দি মানে একটা জায়গায়, ভালো জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, তো রাজিয়া দেখছে যে সারা দিন সন্ধে গড়িয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, একবারের জন্য গোলাপটা হাতছাড়া করছে। পরের দিন যখন সকাল হলো দেখে শুয়ে পড়েছে, কিন্তু হাতে সেই গোলাপটা ধরাই হয়েছে এবং গোলাপটা নিয়েও গেছে। তখন ও রাজিয়াকে জাগিয়ে বলল যে আপনি তৈরি হন, আমি বিবাহের জন্য প্রস্তুত। তখন বলছে আপনি ভেবেচিন্তে কাজটা করছেন তো? রাজিয়া ওকে বললো হ্যাঁ, যা বোঝান আমার বোঝা হয়ে গেছে। ও এক মৌলবীকে নিয়ে আসলো, রাজিয়া আর আলতুমিয়ার বিয়ে দিল। রাজিয়ার প্রথম স্টেপ বা প্রথম আমাদের কি বলবো চালটা সফল হলো। এবার যখন ওর ভাইদের কাছে খবর গেল এবং 40-এর চক্রের কাছে খবর গেল যে যাকে পাঠিয়েছি সে তোমার জামাই হয়ে বসে আছে, ঠিক আছে, তাহলে তো আর ঠিক নয়, তার বিরুদ্ধে একটা কোনো স্টেপ নিতেই হবে। তখন রাজিয়া বললেন যে আর এখানে একটা মুহূর্ত সময় নষ্ট করার নয়, আপনার আর্মি আমার আর্মি দুটো আর্মি মিশে গিয়েই এই প্রতিরোধ করতে হবে, আপনাকে ওরা ছেড়ে কথা বলবে না। কিন্তু হঠাৎ কি হলো, 40 চক্রের নেতা তোমার বাহাউদ্দিন উলুগ খাঁর কথায় ওরা পিছিয়ে গেল। এই সময় আরেকটা ঘটনা ঘটলো। এটা আলতুমিয়া দেখলো যে এই ভদ্রলোক যাকে ঘোড়ায় তুলে দেয়, ঘোড়ায় নামিয়ে দেয়, অমুক তমুক ব্যাপার, তখন বললো যে আপনি মালিক ইয়াকুর আছেন, চলুন আপনার সঙ্গে ডিনার করব আমরা। এবার ও ডিনার করতে শুরু করলো। এবার ডিনার করার সময় ওকে প্রচণ্ড পরিমাণে লিকার খাওয়ানো হলো, এবং যেটা হয় মানুষ কেউ কিছু অব্যক্ত যন্ত্রণা কিছু বলতে চায়, দেখা গেল যে আলতুমিয়া জানতে পারলো এর কথায়, ইয়াকুত খানের কথা, যে ইয়াকুত অত্যন্ত ভালোবাসে হচ্ছে রাজিয়াকে, এবং এটাতেও খুব মর্মাহত যেহেতু ওর বিবাহ হয়ে গেছে, কিন্তু তাতে ওর ভালোবাসার কোনো ঘাটতি হয়নি। এটা শুনে আলতুমিয়া সহ্য করতে পারলো না। যখন ও শুয়ে পড়লো, মানে ইয়াকুত খান ড্রিঙ্ক করার পরে যখন শুয়ে পড়লো, মানে ভারসাম্য হারিয়ে জ্ঞান হারিয়ে, তখন ওই অবস্থায় তাকে কি করলো, একের পর এক স্ট্যাপ করে মার্ডার করলো। এবার যেটা হলো সেটা হলো হচ্ছে কি একটা অদৃশ্য ত্রিকোণ তার কাছে মনে হয়েছিল, এবার ত্রিকোণ ছাড়া হয়ে গেছে। এইবার রাজিয়া কিন্তু ভয়ানকভাবে একটা ভায়োলেন্ট হয়ে উঠলো এবং রিয়াক্ট করলো যে তোমার মাথায় কি কিচ্ছু নেই? একটা লোভের বশে তুমি আমাকে আক্রমণ করতে গেছিলে, আমি তোমাকে ভালো কথা বললাম, তুমি বিবাহ করলে, বিবাহ করার পরে তুমি ওকে মানলে কেন? বলছো এরকম কথা বলছে, বলে আমি কি বিবাহ করেছি বা আমার তরফ থেকে কোনো দুর্বলতা ওর কাছে প্রকাশ পেয়েছে কি? কিছুই পাইনি। এবং এরকম একটা অবস্থার মধ্যে রাজিয়ার সমস্ত প্ল্যানটা নষ্ট হয়ে গেল। যে একটা শক্তিশালী একটা চিফ অফ দ্য রয়্যাল বডিগার্ড, মানে সারি জেন্ডার প্লাস, মানে এই কাজটাও সে অলক্ষ্যে করছে, ঠিক আছে, মানে বেসরকারিভাবে করছে, আবার তার সঙ্গে একটা মালিকে আপনি, আর এই লোকটা খালি সৈন্য আছে, যুদ্ধ করতে পারে, আর কিচ্ছু নেই। কি করবে কি করবে, একে তোমার মারা গেছে প্রধানমন্ত্রী, তারপরে এই মালিকে এখন শেষ। তখন বলে শোনো আর সময় নেই, ওরা ওদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে, এবার ওরা কিন্তু যুদ্ধ করতে আসবে, দয়া করে যুদ্ধটা ভালো করে করো। তাই হলো। 1240 সালে যখন যুদ্ধ শুরু হলো এবং যুদ্ধটা যখন মানে রাজিয়া করছে, সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ভালোই যুদ্ধ প্রতিরোধ করছিল, দেখলো জালালউদ্দিন ইয়াকুত খান আন্ডারে যে হাফসি সোলজাররা ছিল, সেই হাফসি সোলজাররা ঘুরিয়ে আক্রমণ করলো কাকে? আলতুমিয়া রাজিয়াকে। তখন ওরা দেখলো যুদ্ধ হচ্ছে লাহোরে, এই জায়গাটা আর মনে হয় সমীচীন নয়, ওরা ওখান থেকে পিছু হটতে আরম্ভ করলো। ওরাও আসছে করতে 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 কাইথাল, KAITHL, কাইথালটা হচ্ছে পাঞ্জাবের প্রবেশদ্বার। লাহোর থেকে যেই পাঞ্জাবে যাবে তখন কাইথাল বলে একটা জায়গা পড়ে, ওই প্রবেশদ্বারের সামনে পুরো ঘেরাও হয়ে গেল, কোনো বাঁচার উপায় নেই, পেছনে ফেরার উপায় নেই, কিচ্ছু নেই। ঠিক সেই রকম অবস্থায় মর্মান্তিকভাবে রাজিয়া এবং আলতুমিয়াকে কেটে টুকরো টুকরো করে ফেললো কারা? এই হাফসিরা। এবারই আসছে সেই মিস্ট্রি যেটা জানতে চায় বা লোকে শুনতে চায়। সেটা কি? সেটা হচ্ছে